ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 15 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকে আপনারা শুনতে চলেছেন প্রেত ঘর। ও আরেকটা কথা, আপনারা আমাদের গল্প এখন শুনতে পারবেন এক্সক্লুসিভলি স্পটিফাই পডকাস্টে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করতে পারেন। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্পটি শুরু করলাম। জুলিয়া আমার কলেজের বন্ধু। কলেজ শেষ হওয়ার পরে আমাদের বহু বছর দেখা সাক্ষাৎ হয়নি, তাই 3 দিনের ছুটি নিয়ে আমি জুলিয়ার বাড়িতে বেড়াতে আসি। অনেক বছর পর আবার দেখা হতে পুরনো সব বন্ধুত্বটা এক নিমেষেই ফিরে এলো। এবং সেদিন বিকেলে চা খেতে খেতে আমাকে একটা বাড়ির কথা বলল। একটা পুরনো বাড়ি, প্রায় বছরখানেক সেই বাড়িটার ধারে কাছে কেউ যায় না। লোকে বলে ওই বাড়িতে নাকি অলৌকিক কিছু আছে, তাই ভয়ে কেউ যায় না সেখানে। জুলিয়া আমাকে একরকম জোর করেই সেখানে যাওয়ার কথা বলল। বাড়িটার কথা শুনে আমারও বেশ কৌতূহল হলো, তাই এক কথায় রাজি হয়ে গেলাম। ঠিক হলো, পরের দিন রাত্রে দুজনে আমরা রওনা দেব। রাত ঠিক 10টা নাগাদ আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। সামনের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু রাস্তার স্ট্রিট ল্যাম্পের আলো এসে পড়েছে তার উপর। খানিক দূরে ল্যাম্পের আলো শেষ হয়ে গেলে জ্যোৎস্নায় ঢেকে আছে রাস্তাটা, যেন সোজা চলে গেছে মহাশূন্যের দিকে। ধীরে ধীরে ফাঁকা রাস্তার ওপর দিয়ে হাঁটতে লাগলাম দুজনে। হেমন্তের উজ্জ্বল আলোর চাঁদ ভরিয়ে দিয়েছে বাড়ির ছাদগুলোকে, তবে একটুও হাওয়া বইছে না। দুদিকে বাড়ির লাগোয়া কাঁচগুলো স্থির হয়ে আমাদের লক্ষ্য করছে। জুলিয়া মাঝে মধ্যে কথা বলছে, আমি উত্তর দিচ্ছি না। বেশ বুঝতে পারছি সাদামাটা কথা বলে ভয়ঙ্কর ভাবনাগুলো দূরে রাখতে চাইছে। কয়েকটা বাড়ির জানালায় আলো দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলো আঁধারির মধ্যে দিয়ে এগোতে লাগলাম দুজনে। মিনিট খানেক পরে একটা লম্বাটে কিন্তু সরু কুৎসিত আকৃতির বাড়ি এসে দাঁড়ালো আমাদের সামনে। সাদা রং করা বাড়িটায় পর্দাবিহীন জানালাগুলোয় এখানে ওখানে চাঁদের আলো ছলকে উঠেছে বারে বারে। দেওয়ালের সাদা রং জায়গায় জায়গায় ফেটে গেছে। দোতলার বারান্দাটা যেন ভেঙে পড়বে আর একটু পরে। তবে এই একাকিত্বের অভিশাপটা ছাড়া বাড়িটার আর কিছু খারাপ আছে বলে মনে হবে না। সেই বিরাট দরজাটার সামনে এসে দাঁড়ালাম। কেমন একটা অস্বস্তি হলো আমার। তালার ভিতরে চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই একবারের জন্যে মনে হলো তালাটা যেন না খুললেই ভালো হতো। আচমকা একটা হাওয়া বয়ে গেল পিছনের গাছগুলোর মধ্যে দিয়ে। মৃদু শব্দ করে খুলে গেল তালাটা। তারপরে ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়লাম। জুলিয়া পেছনে ফিরে দরজাটা বন্ধ করতেই একটা প্রতিধ্বনির শব্দ ছড়িয়ে পড়ল গোটা বাড়িময়। কয়েক যুগ ঘুমিয়ে থাকা কোনো প্রাণীর গর্জনের মতো শোনালো। তবে সেই আওয়াজটার ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ কানে গেছে আমাদের। একটা কাশির আওয়াজ, এত কাছে যেন মনে হয় আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে লোকটা।
আমি হাতের লাঠিটা একবার দ্রুত সেই দিকে চালালাম, কিন্তু কোনো কিছুতেই স্পর্শ লাগলো না। একটা আলোর ব্যবস্থা করতে হবে, জুলিয়া নিচু গলায় বলল। আমার ভুরুটাও কুঁচকে গেছিল। বললাম, মনে হয় দরজা খোলারই আওয়াজ ছিল। আমাদের মনের ভুল। পকেট থেকে মাচিস বের করে আলো জ্বালাতে গেলাম। জানি না কেন হাতটা কেঁপে গেল আমার। সমস্ত দেশলাই কাঠি খসে মাটির উপর পড়ল। আওয়াজটা কিন্তু হলো না। কয়েক মিনিটের মধ্যে মোমবাতিটা জ্বালিয়ে ফেললাম। মোমবাতিটা হাতে নিয়ে চারপাশটা প্রথমবারের জন্য দেখলাম। একটা শিরশিরে অনুভূতি খেলে গেল বুকের ভিতর। একটা চওড়া হলের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। ঠিক বাঁদিকে বড় ডাইনিং রুম, তার সামনে দিয়ে এগিয়ে গেছে প্যাসেজ। যত এগিয়ে গেছে ততই সরু হয়েছে। শেষে একেবারে রান্নাঘরের কাছে গিয়ে থেমেছে। তারপরে আমরা আবার যেতে শুরু করলাম। মোমবাতিটা আমার হাতে ধরা আছে। সেটা বারবার ডায়ে বায়ে ফিরিয়ে চারপাশটা দেখতে লাগলাম আমরা। সাবধানে চলতে চলতে খেয়াল রাখলাম যাতে মোমবাতির আলো জানালা দিয়ে বাইরে না পৌঁছায়। সবার আগে দেখলাম বড় ডাইনিং রুমটা। এ ঘরটায় কোনো আসবাব নেই। নিরেট দেওয়ালগুলো যেন হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। থেকে থেকে মনে হয় কোথা থেকে ফিসফিসের শব্দ আসছে। মোমের আলোয় চোখের কোণা দিয়ে খেয়াল হচ্ছে দুলন্ত ছায়াগুলো। জানি না কেন মনে হলো আড়াল থেকে কেউ নজর রাখছে আমাদের ওপর। কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করে চলেছে সে। মনে হলো যেন ঘরগুলো যতক্ষণ খালি ছিল ততক্ষণ কিছু একটা হচ্ছিল। আমরা এসে পড়ায় সেই কাজটা বাধা পেয়েছি। আমরা বিদায় নিলে নিজে থেকে শুরু হয়ে যাবে। ডাইনিং রুম থেকে বেরোতে একটা লাইব্রেরি। এই ঘরটাও আগেরটার মতো ধুলো, অন্ধকার আর নিস্তব্ধতায় ঢাকা। সেটা পেরিয়ে সিঁড়িটার মুখোমুখি এসে পড়লাম। একটা নিখোঁজ অন্ধকারের টানেল এসে পড়েছে আমাদের মুখোমুখি। ক্রমশ নিচে নেমে গেছে সেটা। বুঝলাম এটাই সেলাবের দরজা। আমি ভিতরে পা বাড়িয়ে দেখলাম জুলিয়া তখনও দাঁড়িয়ে কি যেন ভাবছে। আমি তার হাত ধরে টানতে লাগলাম। ভিতরে ঢুকে এলো সে। পাথরের সিঁড়িটা সমান নয়। আমরা টলমল পায়ে নামতে লাগলাম। একটা স্যাঁতস্যাঁতে বাতাস এসে লাগলো মুখে। যে রান্নাঘর অবধি এসেছে সিঁড়িটা, সেটা বড় সড়ো সিলিং, অনেকটা উঁচুতে। রান্নাঘরের লাগোয়া একটা থালা বাসন রাখার ঘর। সেটার দরজাটা এখনো বন্ধ। দরজায় অল্প ঠেলা দিতে একটা বিকট শব্দ করে খুলে গেল দরজাটা। আর সঙ্গে সঙ্গে জুলিয়ার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো আমার শির দ্বারাটা হঠাৎ করেই ফাঁপা হয়ে গেছে। আমাদের ঠিক সামনে চৌকাঠের ওপর বসে আমাদের দিকে ফিরে আছে একটা নারী মূর্তি। তার মাথার পেছনে খোলা চুল, দুটো চোখ সাদা। অজানা কোনো ভয় যেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ সেইভাবে স্থিরভাবে বসে থাকলো সে। মোমের আলোটা কেঁপে উঠল একবার, আর সঙ্গে সঙ্গে আমি সেদিকে চেয়ে দেখলাম জায়গাটা ফাঁকা। জুলিয়াকে একরকম টেনে নিয়েই এগোলাম। এই ঘরটা আগের তুলনায় বেশি ঠান্ডা। উঠোনে যাওয়ার দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলল না। শক্ত করে আটকানো আছে সেটা। জুলিয়ার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। শুধু আমার হাতের টানেই যেন এগিয়ে চলেছে সে। ঠিক এই সময় তার মুখে
কিছু যেন একটা বদলে গেছে। ঠিক কী বদলেছে সেটা বুঝতে পারলাম না। এখানে তো কিচ্ছু নেই, চ ওপরে দেখি। আমি তারপরে একটা থাকার মতো ঘর খুঁজে নিয়ে যাবে। আমার কথা মতোই কাজ করল সে। সিলিং থেকে বেরিয়ে আসতে খানিকটা স্বস্তি পেলাম। হলের মধ্যে আগের তুলনায় আলো বেড়ে উঠেছে। তারপরে ওপরের দিকে উঠতে লাগলাম আমরা। দোতলায় একটা ডাইনিং রুম খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া গেল না। আগের তলার মতো এখানেও কোনো আসবাব নেই। জায়গাটা ঘুরে আমরা আবার ল্যান্ডিংয়ের কাছে ফিরে এলাম। 12 ধাপ সিঁড়ি উঠেছিলাম হয়তো। এমন সময় একটা বিশেষ শব্দ শুনে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। ঠিক 10 সেকেন্ড আগে যেই ঘরটা আমরা ছেড়ে এসেছি তার দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ এসেছে এই মাত্র। আমরা আবার দ্রুত নেমে এলাম সিঁড়ি দিয়ে। দরজাটা সত্যিই বন্ধ হয়ে আছে। চাবি দিয়ে সেটা খুলে ফেললাম। আমি ভেবেছিলাম দরজাটা খুললেই কোনো অন্ধকার ছায়ামূর্তিকে দেখতে পাবো, কিন্তু না, কেউ নেই সেখানে। কেবল একটা মিহি বাতাস খেলা করছে ঘরময়। হাতের ঘড়িতে দেখলাম 12টা বাজতে 15 মিনিট বাকি। ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলাম। মোমবাতিটা মেঝেতে রেখে তার পাশে বসে ডায়েরিতে সময়টা লিখতে যাচ্ছিলাম। জুলিয়া জানি না কেন পিছন ফিরে কিছু দেখার চেষ্টা করছিল। ঠিক এই সময় একটা ভারী পায়ের শব্দ ভেসে এলো কোথা থেকে, আর সঙ্গে সঙ্গে মোমের আলোটা কয়েকবার দপদপ করে নিভে গেল। তবে আলোটা নেবার আগে একটা জিনিস চোখে পড়েছে আমার। আলোটা দপদপ করায় ডায়েরি থেকে মুখ তুলে তাকিয়েছিলাম। সেই সময় কিছু একটা জিনিসকে দেখতে পেয়েছি আমি। বিদ্যুৎ গতিতে দরজাতে ঢুকে আমার মুখের সামনে এসে পড়েছিল সে। আমাকে স্পর্শ করার আগেই আলোটা নিভে যায়। একটা মানুষের মুখ কি? যদি তাই হয় তাহলে সেই মুখে যে অভিব্যক্তি দেখেছিলাম সেটা তার আগে অন্য কোথাও দেখিনি আমি। বাতাস কেঁপে ওঠেনি একবারও, কেবল পায়ের শব্দ ছাড়া কোনো শব্দ আসেনি। আলোটাও নিভে গেছে এখন। আমার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো। মাটির উপরে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই জুলিয়া ধরে ফেলেছিল আমাকে। সম্ভবত সে নিজে কিছু দেখেনি, কেবল পায়ের আওয়াজে শুনেছে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে একটা দেশলাই জ্বালাতে গেলাম। মাটিতে রাখা মোমবাতিটা জ্বালাতে গিয়ে থমকে গেলাম। মোমবাতিটা হাওয়ায় নিভেনি, সেটার সলতেটা ছিঁড়ে নিয়েছে কেউ। কোনো মতে মোমবাতিটা জ্বালিয়ে উপরে চলে এলাম। এই তলাতে বেশ কয়েকটা চাকরদের ঘর আছে। ঘরগুলোতে সিলিং বেশ নিচে, ছোট ছোট জানলাগুলো ঝুলে পড়ে আছে। ঠিক রাত 12টার সময় 4 তলার একটা ছোট ঘরে ঢুকে এলাম আমরা। ঠিক করলাম বাকি রাতটা এই ঘরেই কাটিয়ে নেওয়া যাবে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, তা সত্ত্বেও জানালাটা খুলে দিলাম আমরা। এই ঘরে আসা থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। জানি না কেন বারবার মনে হচ্ছে এই বাড়ির অন্য ঘরগুলোর তুলনায় এই ঘরে ঢুকলেই যেন আমার ভেতরের শক্তিটা বেশ কিছুটা কমে যাচ্ছে। নার্ভ দুর্বল হয়ে পড়েছি। মেঝেতে মোমবাতিটা রাখলাম, দরজাটা খোলা রাখলাম কয়েক ইঞ্চি। সঙ্গের কাপড়টা মেঝেতে বিছিয়ে দিয়ে দেওয়ালে পিঠ রেখে তার উপর বসে পড়লাম। ল্যান্ডিংয়ের দরজার 2 ফুট দূরেই আমরা বসেছি। দরজার ফাঁক দিয়ে সিঁড়ির কিছুটা অংশ চোখে পড়ছে আমার, সেই সঙ্গে ছাদে যাওয়ার সিঁড়িটা। পাশেই কয়েকটা বড় লাঠি পড়ে আছে। বাড়িটার মাথার ঠিক ওপরে চাঁদ উঠেছে। শহরের সমস্ত ঘড়িতে এক এক করে 12টা বাজল। তার শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা গভীর নীরবতা এসে ঢেকে ফেলল ঘরটাকে। খেয়াল করতে বুঝতে পারলাম আমাদের চারপাশে কিছু অস্পষ্ট শব্দ জন্ম নিয়েছে। যতবার মনোযোগ দিয়ে শুনতে যাচ্ছি
সেগুলো ততবার তারা থেমে যাচ্ছে। শব্দগুলো কিন্তু কাছে আসছে না। তাও মনে হয় এ বাড়ির কোথাও কিছু সচল হয়েছে। একটু ভাবতেই বুঝতে পারলাম শব্দটা ঘর থেকে আসছে না, আসছে বাইরে থেকে। ঠিক এই সময় সত্যি এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতর রক্ত হিম হয়ে গেল আমার। শব্দগুলো নিচ থেকে আসছে না, আসছে উপর থেকে। শব্দগুলো কোথা থেকে আসছে বুঝতে পারে সেগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। পায়ের শব্দ ঘরময় যেন ছুটোছুটি করে বেরোচ্ছে কেউ। সেগুলো শুনতে পেয়েছে কিনা জানি না। জুলিয়ার দিকে চাইলাম একবার। মেঝেতে রাখা মোমবাতির আলো এসে পড়েছে তার উপর। সাদা দেওয়ালের সামনে আগের মতোই বসে রয়েছে সে, কিন্তু আগের থেকে কিছুটা বদল এসেছে তার মুখে। দেখলাম একটা অতিলৌকিক পদার্থ ধীরে ধীরে মুকেশের মতো ঢেকে ফেলেছে তার মুখটাকে। চামড়াটা টান টান হয়ে গেছে, যেন কয়েক মিনিটে অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় জুলিয়ার দুটো চোখ ছাড়া সমস্ত মুখ পাল্টে গেছে। ঠিক যেন একটা বাচ্চা মেয়েতে পরিণত হয়েছে সে। নিথর হয়ে তাকিয়ে রইলাম। এ মুখ আমার বোনের, তাতে সন্দেহ নেই। আজকের নয়, আজ থেকে 20 বছর আগের মুখ। আমি জানি ভয় মানুষের চোখের সামনে নানা মায়াজাল তৈরি করে, কিন্তু এ যে অবিশ্বাস্য করার উপায় নেই আমার। জুলিয়া তাকিয়ে আছে আমার দিকে, বহু বছর আগের সেই জুলিয়া। চোখগুলো বন্ধ করে নিলাম। প্রায় কয়েক সেকেন্ড পরে চোখ খুলে একটু নিশ্চিন্ত হলাম। জুলিয়া চেয়ে আছে আমার দিকে, তার ঠোঁটের কোণে একটা হাসি, তবে মুখের ওপর থেকে সেই মায়াবী পর্দাটা উধাও হয়েছে। আমি উঠতে যাচ্ছিলাম, জুলিয়া হাত ধরে আমাকে আটকে দিয়ে আমাকে বলেছিল, ওরা উপরে আছে আমি জানি। আমি তার কথায় রাজি হয়ে বললাম, বেশ, তাহলে উপরেই দেখতে হবে। এর মধ্যে উপরের শব্দগুলো বেড়ে উঠেছে। এতক্ষণে কাঠের মেঝের ক্যাঁচকুচ শব্দ হয়েই চলেছে। তারপরে উঠে দাঁড়িয়ে পাশ থেকে একটা লাঠি নিয়ে মোমবাতিটা নিতে গেলাম, কিন্তু তার আগেই পাশ থেকে একটা হাত এসে ছিনিয়ে নিল সেটা। জুলিয়া সেটাকে হাতে তুলল। তারপর আমরা যেতে শুরু করলাম। অন্ধকারে ঢাকা ল্যান্ডিংটার কাছে এসে মনে হলো রেলিংয়ের ওপর যেন কালো কিছু বিছিয়ে দিয়েছে কেউ। সংকীর্ণ সিঁড়ির ধাপগুলো পেরোতে পেরোতে খেয়াল করলাম আওয়াজের তীব্রতা বেড়ে উঠেছে। সিঁড়ির অর্ধেক উঠেছি এমন সময় জুলিয়ার পা পিছলে গেল। আমি তার হাতটা ধরে আটকানোর চেষ্টা করলাম, আর ঠিক সেই সময় উপর থেকে করিডোরের ওপর ধাক্কার আওয়াজ শোনা গেল। একটা চাপা হাহাকার, যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল কেউ। তার ঠিক পর মুহূর্তে কেউ বা কিছু অবাধে ধেয়ে এলো নিচের দিকে। হালকা কিন্তু অসংলগ্ন পায়ের শব্দ, আর তার ঠিক পিছনেই একটা ভারী পায়ের শব্দ। সিঁড়িটা কেঁপে উঠল। অভ্যাসবশত কিনা জানি না, পায়ের শব্দ পায়ের কাছে এসে পড়াতেই দুজনেই সিঁড়ির একটা ধারে সরে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে আমাদের সামনে দিয়ে দুটো গতিশীল দেহ সরে গেল নিচের দিকে। দুটো দেহই নিচে যাওয়ার শব্দ হয়েছে, যদিও হাত, মুখ, শরীর বা উড়ন্ত কোনো কাপড়েই স্পর্শ পাইনি আমরা। কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না। তারপরে হঠাৎ করে শব্দটা যেন ছুটে গেল সেই ঘরে, যে ঘরে একটু আগেই আমরা ছিলাম। তার ঠিক পিছনেই ভারী শব্দটা। আমি জুলিয়ার দিকে চাইলাম। হঠাৎ একটা ওপর থেকে নিচে পড়ার শব্দ হলো। পর মুহূর্তেই দেখলাম সেই ভারী পায়ের আওয়াজটা জানালা দিয়ে এক লাফ মেরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। তারপর সব কিছু নিস্তব্ধ। আমি জুলিয়াকে ধরে ধরে নিচের ঘর থেকে কাপড়টা কুড়িয়ে নিলাম। তারপর 3 ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা নিচে নামলাম।
হলঘরটা তখনও ফাঁকা। মন বলল, কেউ যেন অনুসরণ করছে আমাদের। আমরা দ্রুত চললে সে পিছিয়ে পড়ছে, আমরা গতি কমিয়ে ফেললে সে আবার এগিয়ে আসছে কাছে। তাও আমরা পিছন ফিরলাম না। সিঁড়িতে বাঁক নেওয়ার সময় নিচের দিকে তাকিয়ে রইলাম। জানি না উপরের দিকে তাকালে কোন বিস্ময়কর জিনিস দেখতে পাবো আমরা, যা সারা জীবনেও ভুলতে পারবো না। নিচে নেমে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে ফেললাম। বেরিয়ে এলাম বাইরে। একটু দূরেই চাঁদের আলো ছড়িয়ে রয়েছে রাস্তার উপর। সমুদ্র থেকে ভেসে আসা বাতাসে নিঃশ্বাস নিলাম প্রাণ ভরে। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।